সবাইকে গল্প কথা বাই মিকিতে স্বাগতম। আজকে পড়ব হুমায়ুন আহমেদের একটি উপন্যাস। উপন্যাসটির নাম রোদন ভরা এই বসন্ত। আজকে তৃতীয় এবং শেষ পর্ব। আমার কথার জবাব দিন। আপনার ধারণা আপনি সোনার চামচ? আমি সোনার চামচ নাকি অ্যালুমিনিয়ামের চামচ সেই জবাব দিচ্ছি। তার আগে আপনি বলুন তো, আপনার শ্বাসকষ্টটা পুরোপুরি চলে গেছে না? মিরু কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, হ্যাঁ চলে গেছে। নাসার বলল, যখন কারো হেঁচকি ওঠে তখন যদি তাকে হকচকিয়ে যায় তাহলে হেঁচকি চলে যায়। শ্বাসকষ্টের বেলাতেও একই ব্যাপার। নিজেকে সোনার চামচ বলে আপনাকে হকচকিয়ে দিয়ে শ্বাসকষ্ট দূর করে দিয়েছি। আপনি ইচ্ছা করলে আমাকে ছোট করে একটা থ্যাঙ্কস দিতে পারেন। মিনু বলল, থ্যাঙ্কস দেবার আগে আপনার কাছে জানতে চাচ্ছি আপনি আমাকে কেন টেলিফোন করেছেন? গল্প করার জন্য? হ্যাঁ। শুধুই গল্প নাকি উদ্দেশ্যমূলক গল্প? উদ্দেশ্যমূলক গল্প। উদ্দেশ্য ব্যাখ্যা করবেন? হ্যাঁ করব। আমি চাচ্ছি আপনার কাছাকাছি যেতে। কথাবার্তা বলা ছাড়া সেটা সম্ভব না। যে কোনো দুপ্রান্তের যে কোনো দুজন শুধুমাত্র কথা বলেই কাছাকাছি আসে। আমার কাছাকাছি আসতে চাচ্ছেন কেন? আপনার সুলতানা ফুপুর স্বপ্ন পূরণের জন্য। আমি ব্যবসায়ী মানুষ তো, আমার চট করে কাউকে পছন্দ হয় না। কারোর সঙ্গে পরিচয় হলে আমি নানাভাবে তাকে যাচাই করার চেষ্টা করি, হিসাব নিকাশ করতে থাকি। এক সময় বলি নো, চলবে না। আপনার ক্ষেত্রে সেটি হয়নি। আমি আপনাকে যতই দেখছি ততই ভালো লাগছে। আপনি কিন্তু আমাকে একবারই দেখেছেন। ও আচ্ছা, তাই তো। তাহলে আমার কেন মনে হচ্ছে রোজই আপনার সঙ্গে আমার একবার করে দেখা হয়? মিরু শান্ত গলায় বলল, আমার ধারণা আপনি একটা ব্যাপার পুরোপুরি ভুলে গেছেন। বাদশাত নামে একজন মানুষের কথা আপনাকে বলেছিলাম। আপনাকে সঙ্গে নিয়ে তার ম্যাচেও গিয়েছিলাম। নাসের বলল, ওনার কথা ভুলিনি, ওনার কথা মাথায় রেখেই আপনাকে টেলিফোন করেছি। তাই বুঝি? আপনার তাই বুঝি বলাটায় এক ধরনের ব্যঙ্গ আছে। আমি কিন্তু সত্যি সত্যি বাদশাত সাহেবের কথা মাথায় রেখেই আপনাকে টেলিফোন করেছি। তাই উনি ঢাকায় ফিরেছেন এই খবরটা আপনাকে জানানো আমার একটা উদ্দেশ্য ছিল। মিরু থমকে গেল। নাসের নামের মানুষটার কাণ্ড কারখানা এখন সে ঠিক বুঝতে পারছে না। এখন তার মনে হচ্ছে নাসের তাকে টেলিফোন করেছে বাদশাতে খবর দেওয়ার জন্যে। এতক্ষণ যেসব কাব্যময় কথা বলল তার সবই খেলা। ইংরেজিতেই খেলার একটা নামও আছে, ওয়ার্ড গেম। বাদশাত কবে ফিরেছে সেটা কি জানেন? হ্যাঁ জানি। আজ সকালে ফিরেছেন 9:30টায়। এত ডিটেলস কিভাবে জানেন? আপনি কি স্পাই লাগিয়ে রেখেছেন? হ্যাঁ, অফিসের একজনকে দায়িত্ব দিয়েছিলাম, সে যেন মেসের ম্যানেজারের সঙ্গে যোগাযোগ রাখে। কেন? কেন জবাব এখন দেব না, পরে দেব। পরে কখন? আপনি যেদিন বিয়ে হবে সেদিন দেব। মিরু বলল, কিছু মনে করবেন না। আপনার সঙ্গে কথা বলতে এখন আর আমার ভালো লাগছে না। আমি টেলিফোন রেখে দেব। আপনার শ্বাসকষ্টটা কি ফিরে এসেছে? হ্যাঁ, ফিরে এসেছে। বুঝতে পারছি আমি হঠাৎ আপনার মেজাজ খারাপ করে দিয়েছি। আমি চাচ্ছি না আপনি আমার উপর বিরক্ত হন। আপনি বলুন কি করলে আপনার বিরক্ত কমবে, আমি তাই করব। স্পাই কেন লাগিয়ে রেখেছিলাম সেটা বলবো? মিরু টেলিফোন নামিয়ে রাখলো। আকাশ কালো হয়ে আসছে। যে কোনো মুহূর্তে হুড়মুড়িয়ে বৃষ্টি নামবে। বৃষ্টি নামার আগেই তাকে বাসাদের ম্যাচে উপস্থিত হতে হবে। সামান্য বৃষ্টিতেই বাসাদের ম্যাচের সামনে পানি জমে যায়। ম্যাচে ঢুকতে হলে নোংরা পানিতে পা ডুবে ঢুকতে হয়। ঘেন্নার ব্যাপার। সে এখন সুন্দর একটা শাড়ি পরবে, নতুন স্যান্ডেল পরবে, নোংরা পানিতে পা ডুবাতে পারবে না। খুব সাবধানে কে যেন দরজা খুলছে। ভৌতিক ছবিতে দরজা যেভাবে খোলা হয় অবিকল সেভাবে, প্রায় নিঃশব্দে। মিরু দরজার দিকে তাকিয়ে দেখল তার মা। কিছু একটা ঘটেছে। মার বয়স মনে হচ্ছে 10 বছর কমে গেছে। তার চেহারা এবং তাকানোর ভঙ্গিতে খুবই খুবই ভাব। মিরু, ঘুমোচ্ছিস? না, বিরাট একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? আন্দাজ করতো কি ঘটনা? আন্দাজ খেলা এখন খেলতে পারবো না মা। কি ঘটেছে বলতে চাইলে বলো, বলতে না চাইলে চলে যাও। জায়দা ফিসফিস করে বলল, তোর বাবা রুনিকে ক্ষমা করে দিয়েছে। আমাকে একটু আগে বলেছে রুনিকে বাড়ি ফিরে দে। বিরাট ঘটনা না? হ্যাঁ, কিন্তু তুমি ফিসফিস করছো কেন? ফিসফিস করার মতো ঘটনা তো এটা না। জায়েদা মেয়ের পাশে বসলেন, গলার স্বর আরও নামিয়ে ফেলে বললেন, দুপুরে ভাত খাবার পর তোর বাবা বলল আমাকে কাঁচা সুপারি দিয়ে একটা পান দাও তো। কাঁচা সুপারি হার্টের জন্য ভালো। ঘরে কাঁচা সুপারি ছিল, আমি দিলাম পান বানিয়ে। পান খেতে খেতে হঠাৎ বলল, আমি এতদিন হাসপাতালে ছিলাম, তোমার বড় মেয়ে কি আমাকে দেখতে গেছে? আমি বললাম না। তোর বাবা বলল, দেখতে আসেনি কেন? আমি বললাম, ভয় আসেনি। তাকে দেখে তোমার যদি প্রেশার উঠে যায়, এই সময় প্রেশার খুবই ক্ষতিকর। তখন তোর বাবা বলল, ওকে আসতে বলো, বিছানা বালিশ নিয়ে যেন চলে আসে। অদ্ভুত না? মিরু জবাব দিল না, হাই তুলল। জাহিদা বলল, মিরু আমাকে একটা সাজেশন দে, আমি নিজে গিয়ে নিয়ে আসবো নাকি টেলিফোনে চলে আসতে বলবো? যেটা তুমি ভালো মনে করো সেটাই করো। আমার কি যে ভালো লাগছে। তোর শরীর খারাপ নাকি রে মিরু?
চোখ মুখ কেমন শুকনা, শরীর খারাপ না? জাহেদা আনন্দময় গলায় বললেন, রুনির বাড়ি ফেরার পেছনে তোর সুলতানা ফুপুর একটা ভূমিকা আছে। সুলতানার কাছে তোর বাবা শুনলেন যে তুই নাসেরকে বিয়ের ব্যাপারে মত দিয়েছিস। এটা শুনেই তোর বাবার মন ভালো হয়ে গেল। তোর বাবা ঠিক করেছে তোর বিয়ে হবে দেশের বাড়িতে। ঢাকা থেকে বরযাত্রীকে গ্রামে যেতে হবে। তোর বাবা রেল স্টেশনে হাতি রাখবে, হাতিকে চড়ে বরযাত্রী যাবে। বিয়ে উপলক্ষে মেমানি হবে। মেমানি বুঝিস? মেমানি হলো গণখাওয়া। একটা গ্রামে সব মানুষকে যদি দাওয়াত করে খাওয়ানো হয় তখন তাকে বলা হয় মেমানি। মেরুর মার দিকে তাকিয়ে আছে। মা কি বলছেন তা এখন আর তার মাথায় ঢুকছে না। সে জানালা খুলল। আকাশ মেঘে মেঘে কালো হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি নামবে। জায়দা বললেন, হাতি দিয়ে বরযাত্রী নেওয়ার আইডিয়া তোর কাছে কেমন লাগছে? হাস্যকর লাগছে। হাস্যকর কেন আমার তো মনে হয় সবাই পছন্দ করবে। বরযাত্রীদের কেউ কেউ হাতে থেকে পিছলে পড়ে ব্যথা পেতে পারে মা। জাহিদা বিরক্ত গলায় বললেন, অদ্ভুত সব চিন্তা শুধু তোর মাথাতেই আসে। হাতে থেকে পিছলে পড়বে কেন? মিরু বলল, পিছলে পড়বে কারণ হাতিতে চড়ে কারোর অভ্যাস নেই। নতুন ধরনের কিছু করতে চাইলে করো, তবে এমন কিছু করো যাতে রিস্ক নেই। যেমন বরযাত্রীদের ঠেলা গাড়িতে করে নেওয়ার ব্যবস্থা করো। মিরু চুপ কর। মিরু হাই তুলতে তুলতে বলল, মা শোনো, আমি যদি আমার নিজের পছন্দের কাউকে বিয়ে করি তাহলে বাবা কি করবে? হাতি দিয়ে লাথি দেওয়া হবে? জায়দা হেসে ফেললেন। মিরু মাঝে মাঝে এমন মজা করে কথা বলে। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। চোখের পাতা কেউ নামিয়ে নিচ্ছে না। এটা যেন একটা খেলা। চোখের পাতা যে আগে নামিয়ে নেবে সে হেরে যাবে। পরাজিত হলো বারসাত। সে চোখ নামিয়ে নিয়ে কোমল গলায় বলল, কেমন আছো? ওই মানে? ঐন্দ্রিলাকে সংক্ষেপে করলে ওই বললাম। মিরু বলল, তোমার কি হয়েছে? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এইডসের রুগী, সপ্তাহখানেকের মধ্যে মারা যাবে। এতদিন কোথায় ছিলে? বারসাত বলল, বাহ, তুমি তো অবিকল বনলতা সেনের মতো প্রশ্ন করলে। এতদিন কোথায় ছিলেন? এতদিন আমি ছিলাম বিভিংসার আশোকের ধূসর জগতে। মিরু বিরক্ত গলায় বলল, ধোয়াটেভাবে কথা বলা বন্ধ করো, সরাসরি কথা বলো। তুমি কোথায় ছিলে? বাসাত সিগারেট ধরাতে ধরাতে বলল, সিকোয়েন্স বাই সিকোয়েন্স বলি। সিকোয়েন্স 1, কাজী অফিস থেকে আমি চলে গেলাম মামার বাগান বাড়িতে। বাগান বাড়িটা কালিয়াকৈরে। বাগান বাড়ির নাম পদ্ম। সিকোয়েন্স 2, বাগান বাড়িতে পা দিয়েই আমি জ্বরে পড়লাম, যাকে বলে উল্টা জ্বর। উল্টা জ্বর মানে যে জ্বরে পৃথিবী উল্টা হয়ে যায় সেই জ্বরকে বলে উল্টা জ্বর। আমার পৃথিবী গেল উল্টা হয়ে। তোমার কাছে অবিশ্বাস্য মনে হতে পারে, কবিতাগুলো পর্যন্ত আমি মাথায় উল্টা করে আসতে শুরু করেছিল। বলা যেতে পারে আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। মিরু বলল, মৃত্যুর মুখ থেকে পুরোপুরি ফিরে এসেছো এমন বলা ঠিক হবে না। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এখনো মৃত্যুর মুখে বাস করছো। আমরা সবাই তাই করছি মিরু, আমরা সবাই মৃত্যুর মুখে বাস করছি। ফিলোসফি কপচাবে না। বারসাত হাসতে হাসতে বলল, ফিলোসফি তো কপচাপতেই হবে। মিরু, তুমি ভুলে গেছো আমি ফিলোসফির ছাত্র, খুবই খারাপ ছাত্র। তাতে কি, বিষয় তো ফিলোসফি। তোমার স্বাস্থ্য যে কতটা খারাপ হয়েছে তা কি তুমি জানো? তোমাকে টুথপিকের মতো দেখাচ্ছে। শরীরে কি এখন ঠিক হয়েছে? আমার তো মনে হয় না তোমার শরীর ঠিক হয়েছে। তুমি সিগারেট ধরিয়ে দুটা টান দিয়ে সিগারেট ফেলে দিলে। শরীর ঠিক থাকলে সিগারেট ফেলে দিতে না। তুমি নিঃশ্বাস নিচ্ছ হা করে। একমাত্র মাছেরাই ডাঙায় এভাবে নিঃশ্বাস নেয়। তুমি তো মাছ না। বারসাত হাসলো। মিরু বলল, তোমার হাসিও বদলে গেছে। হাসির মধ্যে অসুস্থ ভাব চলে এসেছে। হাসিতে কোনো প্রাণ নেই। বারসাত বলল, চা খাবে? মিরু বলল, হ্যাঁ খাবো। বারসাত বলল, তোমার চৌকির নিচে কেরোসিনের চুলা আছে, চিনি, চা পাতা সবই আছে, শুধু দুধ নেই। 2 কাপ লিকার চা বানাও। লিকার চায়ে নাকি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট ঢুকিয়ে দেখি কিছু করা যায় কি না। মিরু চা বানাতে বসলো। বাসার দেয়ালে হেলান দিয়ে চৌকিতে পা ছড়িয়ে বসেছে। সে কৌতূহলী চোখে মিরুর চা বানানো দেখছে। মিরু বলল, ওই দিন আমি কেন যথাসময়ে উপস্থিত হইনি তা কি তুমি জানতে চাও না? না। জানতে চাও না কেন? বাসা শান্ত গলায় বলল, জানতে ইচ্ছা করছে না। ইচ্ছে করছে না কেন? ইচ্ছে করছে না কারণ আমি জানি তুমি কেন আসোনি। এটা শোনার পর আমার মন খারাপ হয়ে যাবে। এমনি শরীর খারাপ, তার সঙ্গে মন খারাপ যুক্ত হলে আর দেখতে হবে না। মিরু বলল, তোমার ধারণা আমি কি জন্যে আসিনি? তুমি আসোনি কারণ শেষ মুহূর্তে তোমার মনে হয়েছে কাজটা ঠিক হচ্ছে না। বিয়ে কোনো ছেলে খেলা ব্যাপার না। হুট করে বারসাত আলীকে বিয়ে করা যাবে না। বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে তুলবে যে লোক এটা জানে না, তাকে বিয়ে করা শাস্তিযোগ্য অপরাধ।
মিরুর চা বানানো হয়ে গেছে। সে 1 কাপ চা বাসাতকে দিয়ে নিজে 1 কাপ নিয়ে খাটের উপর আরাম করে বসতে বসতে বলল, এরকম কিছু যদি আমার মনে আসতো তাহলে তোমাকে জানাতাম, না জানিয়ে ডুব দিতাম না। আমার স্বভাবের মধ্যে ডুব দেওয়া ব্যাপারটা নেই। বাসাত চায়ে চুমুক দিয়ে বলল, এটা ঠিক, তুমি ডুবুরি কন্যা না, তুমি ভাসন্ত কন্যা। মিরু বলল, আমি ওই দিন সময় মতো আসিনি কারণ বাবা অসুস্থ ছিলেন, তার হার্ট অ্যাটাক হয়েছিল, তাকে নিয়ে হাসপাতালে ছিলাম। তবে আমি বিকাল 5:30টায় কাজী অফিসে গিয়েছিলাম, সেখানে থেকে তোমাকে মেসে গিয়েছিলাম। সত্যি? হ্যাঁ সত্যি, তুমি খুব ভালো করেই জানো এটা সত্যি। আমি তোমার সঙ্গে প্রতিজ্ঞা করেছিলাম কখনো তোমার সঙ্গে মিথ্যা কথা বলবো না। সব সময় সত্যি কথা বললে জীবন হয়ে যাবে চিল্ড ওয়াটারের মতো, সিদ্ধ করা পানি, টেস্টলেস হোক টেস্টলেস। প্রতিজ্ঞা যখন করেছি প্রতিজ্ঞা রাখবো। বাসাত গম্ভীর গলায় বলল, প্রতিজ্ঞাবতী নাম আজ আমি তোমাকে দিলাম। মিরু উঠে দাঁড়ালো। বাসাত বলল, তুমি চলে যাচ্ছ নাকি? মিরু বলল, হ্যাঁ যাচ্ছি। বিশেষ কিছু বলতে চাইলে 5 মিনিটের জন্য বসতে পারি। বিশেষ কিছু বলার আছে? আছে, বল। আমি বসলাম। বাসাত বলল, আগামীকাল তোমার সময় হবে? বেশিক্ষণ লাগবে না, এই ধরো আধ ঘন্টা, বেশি হলে 45 মিনিট। না, আগামীকাল সময় হবে না, সারাদিন আমি গাজীপুরে থাকবো। শালবনে ইউনিভার্সিটি পিকনিক। আমার ধারণা ছিল তুমি ইউনিভার্সিটি থেকে পাশ করে বের হয়ে গেছো। ধারণা ঠিকই আছে, পাশ করে বের হবার পরেও ল্যাজ আটকে আছে। পিকনিক যাবার দাওয়াত পেয়েছি, 300 টাকা চাঁদা দিয়েছি। চাঁদার টাকা তোলার জন্য হলেও পিকনিকে যেতে হবে। 45 মিনিট সময় তোমার কী জন্য দরকার? কাজী অফিসে ঝামেলাটা সেরে ফেলার জন্য দরকার। মিরু বলল, 45 মিনিট সময় এখন দিতে পারি। এখন? হ্যাঁ এখন। আমি যতদূর জানি কাজী অফিসে 9টা থেকে 5টা অফিস টাইম বলে কিছু নেই, রাতেও সেখানে বিয়ে হয়। বাসাত বিস্মিত মাখা গলায় বলল, এখন যাবে? মিরু বলল, হ্যাঁ যাব। বিয়ে রেজিস্ট্রেশনের জন্য ফি লাগে, সেই টাকা কি আছে? বাসাত কিছু বলল না, অদ্ভুত চোখে তাকিয়ে রইল, যেন তার মধ্যে ঘোর লেগে আছে, মাথায় কিছু ঢুকছে না। মিরু বলল, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি হঠাৎ গভীর সমুদ্রে পড়েছ, কোনো সমস্যা? বাসাত বিড়বিড় করে বলল, বিয়ের দিন পরবো বলে যে পাঞ্জাবি ঠিক করে রেখেছিলাম সেই পাঞ্জাবি কালিয়া কইরে ফেলে এসেছি, এটাই হলো সমস্যা। গভীর সমুদ্রে পড়ার মতোই সমস্যা। নতুন পাঞ্জাবি পরাটা কি খুব ইম্পর্টেন্ট? হ্যাঁ ইম্পর্টেন্ট। আমি গরিব মানুষ, তারপরেও 1800 টাকা খরচ করে পাঞ্জাবিটি কিনেছিলাম। বিয়েতে পরবো বলে কিনেছিলাম। বিয়ে তো আমি 3-4 বার করবো না, একবারই করব। তুমি হাসছো কেন? তুমি সত্যি সত্যি পাঞ্জাবির শোকে কাতর হয়ে পড়েছো, এটা দেখে হাসি। আচ্ছা দেখো তো আমার শাড়িটা কেমন সুন্দর না? সাদার ওপর লাল সবুজের খেলা। শাড়িটা কি চিনতে পারছো? হ্যাঁ পারছি, এটাই তো তোমার বিয়ের শাড়ি। হ্যাঁ। তার মানে কি দাঁড়ায়? তুমি কি ইচ্ছা করে আজ এই শাড়ি পরে এসেছো? তুমি জানতে আজই কাজী অফিসে যাওয়া হবে? দুজন আবারও দুজনের দিকে তাকিয়ে আছে। শুরু হয়েছে তাকিয়ে থাকা খেলা। কেউ আগে চোখ নামাবে না, যে নামাবে সে হেরে যাবে। তাকিয়ে থাকা খেলায় কথাও বলা যায় না, যে আগে কথা বলবে সে হেরে যাবে। প্রথম হার মানল বাসাত। সে চোখ নামিয়ে নিল এবং কথাও বলল, প্রায় ফিসফিস করে বলল, মিরু, তোমাকে নিয়ে আমার মাথার মধ্যে একটা কবিতা তৈরি হয়েছে। কি কবিতা? কবিতাও ঠিক না, ছড়া, হালকা টাইপ বিষয়। শুনলে তুমি হয়তো বা রাগ করবে। রাগ করবো না, শুনি। ওই ও আমার সই, তুমি গেলা কই, ওই ওই ওই, চিকা চিকা ভুম ভুম ভুম। মিরু গম্ভীর গলায় বলল, চিকা চিকা ভুম ভুম মানে কি? বাসাত বলল, কোনো মানে নেই, এই লাইনটা ফুটতে। বাসাত হাত পা নেড়ে খুবই মজা করে কবিতা আবৃত্তি করছে। মিরু হাসছে, হাসির বেগ ক্রমেই বাড়ছে। সে কিছুক্ষণ হাসি আটকানোর চেষ্টা করলো, শেষে চেষ্টা বাদ দিল। মেসে 2-1 বর্ডার উকি দিয়ে দেখছে, দেখুক। মিরু যদি এখন হাসতে হাসতে বাসাতের গায়ের উপর পড়ে যায় তাহলেও কিছু যায় আসে না, কারণ কিছুক্ষণের মধ্যেই তারা বিয়ে করবে। একজন স্বামী স্ত্রীর কথা শুনে হাসতে হাসতে গড়িয়ে পড়বে, স্বামীর উপরই পড়বে, এতে লজ্জার কিছু নেই। মিরু বলল, দেরি করছো কেন, চলো যাই। বাসাত বলল, 2 দিন পরে যাওয়া যাক, আজ বাদ থাক। মিরু বলল, আজ বাদ থাকবে কেন? বাসাত বলল, তুমি যেমন আগে ঠিক করে রাখা বিয়ের শাড়ি পরে বিয়ে করবে, আমিও তাই করব। আমার ঠিক করে রাখা পাঞ্জাবিটা পরব। মিরু বলল, পাঞ্জাবিটাই কি একমাত্র কারণ? আমার ধারণা পাঞ্জাবি ছাড়াও অন্য কারণ আছে। বাসাত বলল, তোমার ধারণা ঠিক, পাঞ্জাবি ছাড়াও আরেকটা কারণ আছে, সেই কারণটা তোমাকে বলবো না। বলবে না কেন? যদি বলি তাহলে দেখা যাবে তুমি মত পাল্টে ফেলেছো, আমাকে বিয়ে করার ব্যাপারে তোমার আগ্রহ কমে গেছে। কারণটা বলো, আমি শুনবো। না, বলবো না।
মিরু কঠিন গলায় বলল, অবশ্যই বলবে। তুমি প্রতিজ্ঞা করেছিলে আমার কাছে কিছু গোপন করবা না। বাসাত বলল, আমার প্রতিজ্ঞা করেছিলাম বিয়ের পর কেউ কারো কাছে কিছু গোপন করবো না। আমাদের এখনো বিয়ে হয়নি। আচ্ছা আচ্ছা, এত মন খারাপ করতে হবে না। বলছি, বিয়ের রেজিস্ট্রেশনের টাকাটা আমার সঙ্গে নেই। টাকাটা খরচ করে ফেলেছি। ডাক্তার ফাক্তার, ওষুধপত্র, এই টেস্ট সেই টেস্ট। এই সামান্য কথাটা বলতে অস্বস্তি বোধ করছিলে কেন? বাসাত বলল, একটা ছেলে বিয়ে করতে যাচ্ছে, তার হাতে কোনো টাকা পয়সা নেই, এটা কোনো সামান্য ব্যাপার না। যাই হোক, পরশু 18 তারিখ সকাল 11টায় কাজে অফিসে চলে আসবে। পরশু? হ্যাঁ পরশু সকাল 11টায়। বিয়ের পর তবারুক হিসাবে মিনি সিঙ্গারা খাওয়ানো হবে। তারপর আমরা চলে যাব বাগানবাড়ি পদ্মতে। আগে থেকে বেহালাবাদক ঠিক করা থাকবে। আমার হাত ধরাধরি করে বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে তারা বাজাবে, লীলাবালি লীলাবালি বড় যুবতী কন্যা, কি দিয়া সাজাইতাম তোরে। মিরু তাকিয়ে আছে। উৎসাহ এবং আনন্দ বাসাত ঝলমল করছে। তার চেহারায় যে অসুস্থ ভাব ছিল সেটা এখন আর নেই। বাসাতের ঝলমলে মুখ দেখতে ভালো লাগছে। বাসাত বলল, পদ্ম নামের ওই বাড়িতে যে ছবির একটা এক্সিবিশনের ব্যবস্থা রাখা হয়েছে, এটা কি তুমি জানো? আমার কি জানার কথা? না, তোমার জানার কথা না, কারণ এটা রাখা হয়েছিল তোমাকে চমকে দেওয়ার জন্য, সারপ্রাইজ আইটেম। আমি বিভিন্ন সময় তোমার যে কয়টা স্কেচ করেছি সবগুলোর একটি প্রদর্শনীর নাম এ এবং ওই। দর্শক মাত্র দুজন, তুমি আর আমি। আমি এ, তুমি ওই। ছবির সংখ্যা কত শুনলে তুমি আটকে উঠবে। ছবির সংখ্যা 107, 107। মিরু বিস্মিত হয়ে বলল, বলো কি, এত ছবি কখন এঁকেছো? যখনই তোমার সঙ্গে দেখা হয়েছে মেছে ফিরে সঙ্গে সঙ্গে একটা ছবি এঁকে ফেলেছি। সত্যি? তোমার কি মনে হয় মিথ্যা? না, মিথ্যা মনে হয় না। মিরু আবারও বাসাতে চোখের দিকে তাকিয়ে আছে। চোখে চোখে তাকিয়ে তারা পুরনো খেলা। এই খেলায় সে আজ হেরে যাবে, কারণ তার চোখে পানি জমতে শুরু করেছে। চোখ ভর্তি পানি নিয়ে তাকিয়ে থাকা যায় না। বাসাত বিস্মিত হয়ে বলল, কাঁদছো কেন ওই? মিরু বলল, তোমার সঙ্গে আমার আরও একটা চুক্তি হয়েছিল। সেই চুক্তির শর্ত ছিল, আমি যদি কখনো কাঁদি তুমি জিজ্ঞেস করতে পারবে না কেন কাঁদছি। কান্নাটা একটা লজ্জা ব্যাপার। কেন কাঁদছি তা ব্যাখ্যা করা আরও লজ্জার। এরকম হাঁ করে তাকিয়ে আছো কেন? বাসাত বলল, আমি তোমার অনেক ছবি এঁকেছি, এখন লক্ষ্য করলাম সবচেয়ে সুন্দর ছবি আঁকিনি। চোখে চকচক করছে অশ্রু এই ছবি। তুমি চুপ করে 5টা মিনিট বসো তো, জানালার দিকে তাকিয়ে বসো। টেবিলের ড্রয়ারে দেখো, কাগজ আছে, পেন্সিল আছে, দাও আমাকে। অশ্রুবতীর ছবি এঁকে দিচ্ছি। মিরু সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। বাসাতের দিকে তাকিয়ে বলল, আমি পরশু 11টায় উপস্থিত থাকব। সঙ্গে করে একজন সাক্ষী নিয়ে আসব। একজনের খুব শখ আমার বিয়েতে সাক্ষী হিসেবে থাকা। বাসাত বলল, মিরু তুমি চাইলেও এখনও যেতে পারবে না, কারণ বৃষ্টি নেমেছে। ঝুমঝুমানি বৃষ্টি। কি বৃষ্টি? ঝুমঝুমানি বৃষ্টি। যে বৃষ্টিতে ঝুমঝুম করে নুপুরের শব্দ হয়, সেই বৃষ্টির নাম ঝুমঝুমান্তি বৃষ্টি। তুমি যে খুব সুন্দর করে কথা বলো, এটা কি তুমি জানো? জানি। বিয়ের পরেও কি তুমি এত সুন্দর করে কথা বলবে? বুঝতে পারছি না। মিরু বলল, তোমার শরীর যদি খুব বেশি খারাপ লাগে তাহলে উঠো। কোথায় যাব? আমার খিদে লেগেছে, মিনি সিঙ্গারা খাবো। এই বৃষ্টিতে? গরম গরম সিঙ্গারা তো বৃষ্টিতেই খেতে ভালো লাগবে। সত্যি সত্যি ঝুমঝুমান্তি বৃষ্টি। আজ মনে হচ্ছে ঢাকা শহর বৃষ্টির পানিতে তলিয়ে যাবে। বারসাত ফুর্তি মাখা গলায় বলল, সিঙ্গারা খাবার পর আমরা ঢাকা শহরে রিকশায় করে ঘুরে বেড়াবো, বর্ষা যাপন করব। মিরু বলল, আমার সঙ্গে টাকা আছে, সিঙ্গারা খেয়ে আমরা কাজী অফিসে যাব। তুমি কি দুজন সাক্ষী জোগাড় করতে পারবে না? সিঙ্গারায় কারিগরকে যদি বলি সে কি আমাদের বিয়েতে সাক্ষী হবে? বাসাত বলল, ওকে, আজ আমাদের বিয়ে। রিক্সাওয়ালা তাকালো পেছন দিকে। বাসাত বলল, ভাই আপনার নাম কি শুনি? রিক্সাওয়ালা বলল, আমার নাম মজনু। বাসাত বলল, অসম্ভব সুন্দর নাম। লাইলি নামের মেয়েটির খুব পছন্দের নাম। ভাই শুনুন, আমরা দুজন আজ বিয়ে করতে যাচ্ছি, আপনি একজন সাক্ষী, অসুবিধা আছে? রিক্সাওয়ালা জবাব দিল, না। বৃষ্টির পানিতে রাস্তা ডুবে গেছে, তাকে খানাখন্দ এড়িয়ে রিক্সা চালাতে হচ্ছে। প্যাসেঞ্জারের খেজুরে আলাপ শোনার সময় নেই। বাসাত বলল, মিরু আমাকে মনে করে দিও তো, আমি আবহাওয়া অফিসে খোঁজ নেব আজ কত ইঞ্চি বৃষ্টি হলো। মিরু বলল, বৃষ্টি কত ইঞ্চি হয়েছে তার খোঁজের দরকার কি? বাসাত বলল, আজ একটা বিশেষ দিন, আজ আমাদের বিয়ে। বিয়ের দিন কত ইঞ্চি বৃষ্টি হলো আমরা জানবো না? মিরুদের বিয়ে হলো না। প্রধান কাজী গিয়েছে ফরিদপুর মেয়ের বাড়িতে। দ্বিতীয় কাজী কোথায় যেন বিয়ে পড়াতে গেছেন, কখন ফিরবেন কেউ বলতে পারে না। মিরু স্বপ্নটা আবারও দেখছে, তবে স্বপ্নটা আগের মতো না, একটু মনে হলো বদলেছে। ডায়াসে স্যারকে দেখা যাচ্ছে। স্যারের চেহারা শান্ত। তিনি আঙুল উঁচিয়ে ডাকলেন, এই যে মেয়ে, উঠে এসো, তোমার নামই তো ওই।
অদ্ভুত এক অক্ষরের নাম ওই। স্যার, আমার নাম ঐন্দ্রিলা। ঐন্দ্রিলার চেয়ে ওই অনেক সুন্দর নাম। আজ থেকে আমরা সবাই তোমাকে ওই নামে ডাকবো, ঠিক আছে? মিরু কিছু বলার আগেই সব ছাত্রছাত্রীরা একসঙ্গে বলে উঠল, ইয়েস ইয়েস, কণ্ঠ ভোটে পাস, কণ্ঠ ভোটে পাস। মিরু তাকালো নিজের দিকে, আশ্চর্যকাণ্ড, তার গায়ে কাপড় আছে, সাদা জমিনে লাল সবুজের খেলা, তার বিয়ের শাড়ি। এত তাহলে দুঃস্বপ্ন না, এটা আনন্দের স্বপ্ন। স্যার যদি তাকে এখন বোর্ডে যেতে বলেন, সে যাবে। হ্যাঁ, ওই, হ্যালো। জি স্যার। তুমি বিয়ের শাড়ি পরে ক্লাস এসেছো কেন? আজ আমার বিয়ে হয়েছে, এই জন্য বিয়ের শাড়ি পরে ক্লাস এসেছি। তার সঙ্গে বিয়ে? ও এর সঙ্গে? ও এর বিয়ে ও এর সঙ্গে? জি না স্যার। ছাত্ররা আবারও চেঁচিয়ে উঠল, ইয়েস ইয়েস, কণ্ঠে ভোটে পাস, কণ্ঠে ভোটে পাস। স্যার জিজ্ঞেস করলেন, ওই, তোমাদের বিয়ে কবে হবে? পরশু সকাল 11টায়। ছাত্ররা চেঁচিয়ে উঠল, পাস পাস, কণ্ঠ ভোটে পাস। স্যার বললেন, আমরা সবাই তোমার বিয়েতে যাব। আবারও ডেস্ক চাপিয়ে চিৎকার, পাস পাস, কণ্ঠ ভোটে পাস। স্বপ্নে প্রচণ্ড হইচয়ে মিরুর ঘুম ভাঙল। ঘর নিঃশব্দ। বইয়ের ভাষায় পিন পাতনিক নৈশব্দ। স্বপ্নের ভেতরে হইচই হলে স্বপ্ন ভঙ্গের পর দেখা যায় ঘরেও হইচই হচ্ছে, অথচ ঘরে কোনো শব্দ নেই। মিরুর ঘড়ির দিকে তাকালো, রাত বাজে 8টা। মাথা ধরেছিল বলে সে 2টা প্যারাসিটামল খেয়ে ঘুমিয়েছিল। কখন ঘুমিয়ে পড়েছে বুঝতে পারেনি। মাথা ধরা নিয়ে ঘুমিয়ে পড়লে ঘুম ভাঙার পরেও মাথা ধরা থাকে। তার বেলা ব্যতিক্রম হয়েছে, মাথা ধরা নেই। শরীর ফুরফুরে লাগছে। মিরু পাশ ফিরল। সে ঠিক করলো ঘুম ভাঙলেও সে বিছানা থেকে নামবে না, কারো কিছুক্ষণ গড়গড়ি করবে। নিজের বিছানায় গড়াগড়ি খাওয়ার দিন তার শেষ হয়ে এসেছে। তাকে চলে যেতে হবে অন্য কোথাও। বাসাত কোথাও নিয়ে তাকে তুলবে কে জানে। আত্মীয় স্বজনের বাসায় নিয়ে তুলবে না, এটা বলে দেওয়া যাচ্ছে। 1-2 দিনের জন্য বন্ধু বান্ধবের বাসায় স্ত্রীকে নিয়ে ওঠা যায়। তারপর মিরুর ব্যাংকে 15,400 টাকা আছে। এই টাকাটা নিয়ে কক্সবাজার চলে যাওয়া যায়। যুগল জীবনের প্রথম কিছুদিন সমুদ্র দেখে কাটানো। সমুদ্র দেখার পর তারা দেখবে পাহাড়, চলে যাবে রাঙামাটি কিংবা বান্দরবান। সমুদ্র এবং পাহাড় দেখার পর যাবে অরণ্যে, সুন্দরবন। সমুদ্র, পর্বত ও অরণ্য, এই 3 জিনিস দেখার পর শুরু হবে যুগল জীবন। মিরু ঘুমাচ্ছিস? মিরু চোখ মেলল, পাশ ফিরল। জায়দা বানু ঘরে ঢুকেছেন। তিনি মনে হয় দরজা বন্ধ করে কেঁদেছেন। চোখ লাল হয়ে আছে। তিনি মেয়ের পাশে বসলেন। মিরু বলল, কোনো সমস্যা হয়েছে? জায়দা ক্ষীণ গলায় বললেন, রুনি ব্যাগ সুটকেস নিয়ে এসেছিল। তোর বাবা ধমক দিয়ে আবার তাকে ফেরত পাঠিয়েছেন। মেয়েটা হাসি মুখে এসেছিল, কাঁদতে কাঁদতে গেছে। মিরু বলল, জগতের এটাই নিয়ম, হাসতে হাসতে যে আসবে তাকে কাঁদতে কাঁদতে বিদায় নিতে হবে। একবারই শুধু এর ব্যতিক্রম হয়, মানুষ আসেও কাঁদতে কাঁদতে, যায়ও কাঁদতে কাঁদতে। কখন? জন্ম মৃত্যুর সময়। জন্মের সময় কাঁদতে কাঁদতে পৃথিবীতে আসে এবং মৃত্যুর সময়ও কাঁদতে কাঁদতে যায়। জায়দা বললেন, কথাটা তো সুন্দর। মিরু বিছানায় উঠে বসতে বসতে বলল, আমার একজন ফিলোসফার বন্ধু আছে। এই সময় মজার মজার কথা সবই তার কাছ থেকে শেখা। জায়দা আতঙ্কিত গলায় বললেন, ছেলে বন্ধু না তো? মিরু বলল, তুমি ঠিক ধরেছ, ছেলে বন্ধু, এবং আগামী পরশু সকাল 11টায় তাকে বিয়ে করছি। তুমি যদি ভাবো তোমার সঙ্গে ঠাট্টা করছি তাহলে ভুল করবে। বিয়ে করছিস? হ্যাঁ। বিয়ে করে আমি ফুরুত করে উড়াল দিয়ে চলে যাব। তুমি তখন তোমার অতি প্রিয় স্বামীকে নিয়ে অতি সুখে জীবনযাপন করতে পারবে। দুজনে মুখোমুখি, গভীর দুঃখে দুঃখী, আধারে ঢাকিয়া গেছে আর সব। জাহিদা অবাক হয়ে বললেন, তুই সত্যি বিয়ে করছিস? ছেলেটা কে? বার্সাত নাম। কাজী অফিসে বিয়ে করছিস? কাজী অফিস ছাড়া উপায় কি? তোমরা কি কমিউনিটি সেন্টারে আমার বিয়ে দিবে? জাহিদা কাদা কাদা গলায় বললেন, আমি আমার 2 মেয়েকে কেন, মেয়েকেই কি শখ করে বিয়ে দিতে পারবো না? মিরু বলল, সেরকমই তো মনে হচ্ছে। জাহিদা কেঁদে ফেললেন। মিরু মার হাত ধরে বলল, বাবাকে রাজি করাও। বাবাকে গিয়ে বলো মিরু একটা ছেলেকে বিয়ে করতে চাচ্ছে। ছেলে বেকার, হতদরিদ্র। বাবা যদি তাতে রাজি থাকে তাহলে আমি খুবই খুশি মনে বেনারসি শাড়ি পরে বিয়ে করব। বাবাকে বলতে পারবে? জাহিদা কিছু বললেন না, চোখ মুছে থাকলেন। মিরু বলল, এত মন খারাপ করো না তো মা, যা হবার হবে। কে সারা সারা? এসো আমরা হাসি। ছাদে যাবে? চলো ছাদে যাই। ছাদের ঘুম ছোফায় তুমি শুয়ে থাকবে, আমি তোমার চুল টেনে দেবো। যাবে? যাদের এই প্রশ্নের জবাব না দিয়ে বললেন, বিয়ের পর তুই কি করবি? রুনির মতো বাড়ি ছেড়ে চলে যাবি? মিরু শান্ত গলায় বলল, আমার চলে যাবার জায়গা নেই মা। ওর হাতে একেবারেই টাকা পয়সা নেই। ঘর ভাড়া করে আমাকে নিয়ে থাকার মতো প্রশ্নই ওঠে না।
আমাকে তোমাদের সঙ্গে কুমারী মেয়ে সেজে থাকতে হবে। মাঝে মধ্যে স্বামীর সঙ্গে তার মেসে দেখা করতে যাই। এইভাবে কতদিন থাকবি? যতদিন থাকা যায়। মা, তুমি কি আমাকে এভাবে থাকতে দেবে? না কি বাবার কাছে আমাকে ধরিয়ে দেবে? ধরিয়ে দেবো কেন? স্বামীর কাছে ভালো সাজার জন্য ধরিয়ে দেবে। আদর্শ স্ত্রী সাজতে যাবে। তোমার জীবনের লক্ষ্য হলো আদর্শ স্ত্রী হওয়া, আদর্শ মা হওয়া না। আমার সম্বন্ধে এত খারাপ ধারণা? হ্যাঁ মা, তোমার সম্পর্কে আমার খুবই খারাপ ধারণা। রুনি আপু যে গোপনে বিয়ে করেছে সেই খবরটা বাবাকে তুমি দিয়েছো। আমি তোমার কি নাম দিয়েছি শুনতে চাও? আমি তোমার নাম দিয়েছি তালেবান মা। বাবার সব কথায় তুমি তাল দাও বলেই তুমি তালেবান। আমি তালেবান? হ্যাঁ, তুমি তালেবান। বাবা যখন ঘুষ খায় তখন তুমি বলো অফিসে সবাই ঘুষ খায়। তোর বাবা একা যদি না খায় সে এক ঘরে হয়ে যাবে, তার চাকরি চলে যাবে। চাকরি বাঁচানোর জন্যই তার ঘুষ খাওয়া দরকার। বলনি এমন কথা? জাহিদা ঘর থেকে বের হয়ে গেলেন। মিরু বাথরুমে ঢুকলো, চোখে মুখে পানি দিল, রান্নাঘরে ঢুকে নিজের জন্য 1 কাপ চা বানালো। চায়ের কাপে 2 চুমুক দেওয়ার পর আফজাল সাহেব ডাকলেন, মরিয়ম, মরিয়ম। মিরু চায়ের কাপ রেখে উঠে দাঁড়ালো। আফজাল সাহেব আবারও ডাকলেন, মরিয়ম। মিরু বলল, বাবা আমি আসছি, একটা টেলিফোন করে আসছি। টেলিফোন পরে হবে, আগে শুনে যা। এত ব্যস্ত হয়ে না বাবা, আমি আসছি। টেলিফোন করতে 1 মিনিট লাগবে। মিরু টেলিফোনের ডায়াল ঘুরালো। সুলতানা ফুপুকে টেলিফোন করা দরকার। নামাজে দাঁড়িয়ে পড়লে 1-1.5 ঘন্টা তাকে আর পাওয়া যাবে না। হ্যালো ফুপু। কি ব্যাপার, এখনও তুমি এশার নামাজে দাঁড়াওনি? তুই কি বলবি বল তো, সময় নষ্ট করিস না। আমার জন্য একটা ঘর খালি করে রাখো, আমি আসছি। তুই এমন কি মহারানী যে তোর জন্য ঘর খালি করে রাখতে হবে? তুই আসবি, আমার সঙ্গে ঘুমাবি। নাসির সাহেবের টেলিফোন নাম্বারটা আমাকে একটু দাও তো ফুপু। টেলিফোন করবি? টেলিফোন না করলে নাম্বার নিয়ে কি করব? ঠিক করে বল তো মেরু, ছেলেটাকে তো পছন্দ হয়েছে না? হ্যাঁ। ওরা কিন্তু নতুন ধনী না, 4 পুরুষের ধনী। ফুপু তুমি টেলিফোন নাম্বারটা দাও, আমার হাতে বেশি সময় নেই, বাবা ডাকছেন। তুই আমার এখানে কখন আসবি? এই ধরো 8 ঘন্টা খানিক। বাড়িতে কি কোনো সমস্যা হয়েছে? মিরু বলল, আমি যে পরশু সকাল 11টায় গোপন একজনকে বিয়ে করতে যাচ্ছি এই খবরটা মাকে বলেছিলাম। আমার ধারণা মা বাবাকে বলে দিয়েছে, যে কারণে বাবা ব্যস্ত হয়ে আমাকে তলব করছেন। তুই বাদশাদকে বিয়ে করছিস? নাসিরের টেলিফোন নাম্বারটা দরকার কেন? সাক্ষী লাগবে না? উনি হবেন আমার দিকের সাক্ষী। আমি জীবনে অনেক মেয়ে দেখেছি, তোর মতো অদ্ভুত মেয়ে দেখিনি। মিরু বলল, বাদশাদের সঙ্গে যখন তোমার পরিচয় হবে তখন তুমি বলবে আমি অনেক অদ্ভুত ছেলে দেখেছি, কিন্তু বাদশাদের মতো অদ্ভুত ছেলে দেখিনি। আমিও অদ্ভুত, সেও অদ্ভুত, অদ্ভুতে অদ্ভুতে ধুল পরিমাণ। জাহেদা এসে ঘরে ঢুকলেন। মিরু টেলিফোন নামিয়ে রেখে বলল, মা কিছু বলবে? জাহেদা বললেন, তোর বাবা তোকে ডাকছে, তুই যাচ্ছিস না কেন? মিরু বলল, তুমি কি বাবাকে পরশু সকালে কি ঘটতে যাচ্ছে সেটা বিস্তারিতভাবে বলেছ? জাহেদা চুপ করে রইলেন। মিরু বলল, বাবার সঙ্গে আমি দেখা করব না, তিনি হার্টের রোগী। চিৎকার চেঁচামেচি করে একটা সমস্যা তৈরি করবেন, আমি নিঃশব্দে পালিয়ে যাব। তোমার কাছে টাকা পয়সা থাকলে আমাকে দাও। শোবার ঘর থেকে আফজাল সাহেব আবারও ডাকলেন, মরিয়ম, মরিয়ম। আকাশ ঘন নীল। আকাশের দিকে তাকালে মনে হয় চোখে নীল সানগ্লাস পরে আকাশ দেখা হচ্ছে। মিরু বলল, আকাশ কীরকম নীল দেখেছেন? হালকা নীলকে আমরা বলি আকাশি নীল, কিন্তু আকাশে নীল অনেক গাঢ়। নাসির কিছু বলল না, হাসলো। মিরু বলল, নীল দিয়ে শুরু হয়েছে এমন একটা গানের কলি বলুন তো। নাসির বলল, বলতে পারবো না, আমি আসলে এত মন দিয়ে গান শুনি না। গান না পারলে কবিতার লাইন বলুন যেটা শুরু হয়েছে নীল দিয়ে। আমি পারছি না। বাদশাহ সাহেব নিশ্চয়ই পারতেন, তাই না? হ্যাঁ, ও পারত। দুনিয়ার কবিতা ওর মুখস্থ। নাসির বলল, আমি টেকো মাথা এক ব্যবসায়ী, পৃথিবীর সমস্ত ফাইনার ফিলিংস থেকে অনেক দূরে বাস করি। এক একজনের এক এক লাইন। আমি যা বলতে পারবো বাদশাহ সাহেব কিন্তু তা পারবেন না, হাজার চেষ্টা করলেও পারবেন না। আপনি কি বলতে পারবেন? কোন ব্র্যান্ডের সিমেন্টের কত দাম সেটা বলতে পারবো, রডের দাম বলতে পারবো। মিরু বলল, বাদশাহ যেমন ইন্টারেস্টিং একজন মানুষ, আপনিও সেরকম ইন্টারেস্টিং একজন মানুষ। থ্যাংক ইউ। মিরু বলল, আপনার ঘড়িতে কটা বাজে একটু দেখবেন? নাসির বলল, 1:10। মিরু বলল, এতক্ষণে ওর চলে আসা উচিত না? রাস্তায় প্রচুর জ্যাম, এজন্য আসতে দেরি হচ্ছে। মিরু বলল, কাজী অফিসের ছেলে মেয়ে দুজনেই আসলে একসঙ্গে আসা উচিত। একজন যদি আগে আসে অপেক্ষা করে তাহলে তার খুব খারাপ লাগে। নাসির বলল, বাদশাহ সাহেব একবার সারাদিন আপনার জন্য অপেক্ষা করেছেন, আপনিও না হয় কিছুক্ষণ করলেন। আমি একটা কাজ করতে পারি, আমার গাড়িটা তাকে আনার জন্য পাঠাতে পারি। পাঠাবো? না, আমার খিদে লেগেছে, আপনি বরং কিছু খাওয়ার ব্যবস্থা করুন। কি খাবেন? মিনি সিঙ্গারা? সেটা কি জিনিস? সবচেয়ে ছোট সাইজের সিঙ্গারা। যে কারিগর এই সিঙ্গারা বানায় তার নাম
নেক মর্দ। আমি দোকানটা চিনিয়ে দিচ্ছি, আপনি নিয়ে আসুন, আমি বাসাটার জন্য অপেক্ষা করি। নাসির মিরুকে চমকে দিয়ে আনন্দিত গলায় বলল, মনে পড়ছে। মিরু বলল, কি মনে পড়ছে? নীল দিয়ে শুরু কবিতার লাইন। নীল নব ঘন আশার গগনে তিল, ঠাই আর নাহিরে। মিরু বলল, এ তো পারলেন। নাসির বলল, আরেকটা মনে পড়েছে, এটা অবশ্য গান। নীল কবুতর লয়ে নবীর দুলালি মেয়ে নজরুল গীতি। গানটা শুনেছেন? না। আরেকটা মনে পড়েছে, এবারে রবীন্দ্রসঙ্গীত বলবো? না, বলতে হবে না। আপনি প্রথমে বললেন আপনি টেকো মাথার এক ব্যবসায়ী, ফাইনার ফিলিংস থেকে অনেক দূরে বাস করেন, কিছুই বলতে পারবেন না। এখন একের পর এক বলে যাচ্ছেন, এর মানে কি? নাসির হাসলো। মিরু রাগী গলায় বলল, হাসবেন না। শুরুতে আপনি মূর্খ সাজার ভান করেছিলেন, আমার সঙ্গে ভান করবেন না। আমি ভান পছন্দ করি না। রাগ করছেন? সামান্য করেছি। রাগ করে দিই, হাসির কোনো একটা গল্প বলে আপনাকে হাসিয়ে দিই? কোনো দরকার নেই। আমি আপনাকে রাগিয়েছি, রাগ কমানোর দায়িত্ব তো আমার। গল্পটা বলি। এক ভদ্রমহিলা তার ছেলেকে বিয়ে দিয়েছেন। বউ ফিজিক্সে এমএসসি, ছেলের বউকে নিয়ে শাশুড়ির অহংকারের শেষ নেই। বাড়িতে যে আসে তার সঙ্গেই বউয়ের জ্ঞানের গল্প করেন। একদিন হয়েছে কি, বাড়িতে অনেক মেহমান এসেছে। শাশুড়ি যথারীতি বউয়ের প্রশংসা করছেন। এমন সময় চায়ের ট্রেতে হাতে বউ ঢুকলো। শাশুড়ি দেখলেন চায়ে পিঁপড়া ভাসছে। তিনি বললেন, এ কি বৌমা, চায়ে তো পিঁপড়া ভাসছে। বউ সঙ্গে সঙ্গে বলল, এত অবাক হচ্ছেন কেন? পিঁপড়া চায়ে ভাসবে, এটাই তো স্বাভাবিক। পিঁপড়া চায়ের চেয়ে হালকা, আর্কিমিডিসের সূত্র অনুসারে সে ভাসছে। একটা মার্বেল চায়ে ছেড়ে দিয়ে দেখা যাবে মার্বেল ডুবে গেছে। মা, একটা মার্বেল ছেড়ে দেখাবো? মিরু হাসছে। হাসি থামানোর চেষ্টা করেও পারছে না। যতই সে হাসি থামানোর চেষ্টা করছে ততই হাসি বাড়ছে। আশপাশের লোকজন কৌতূহলী চোখে তাকাচ্ছে। নাসির বলল, আরেকটা বলবো? এর চেয়ে করা ডোজের? মিরু বলল, আর লাগবে না, আপনি সিঙ্গারা নিয়ে আসুন। নাসির বলল, আরেকটা বলি। এটা বলে আমি খাবার আনতে চলে যাব। আপনি একা একা হাসতে থাকবেন। আশা করছি এর মধ্যে বাসার সাহেব চলে আসবেন। তিনি অবাক হয়ে দেখবেন আপনি একা একা হাসতে হাসতে গড়িয়ে পড়ছেন। তার কাছে অদ্ভুত লাগবে। গল্পটা বলবো? বলুন। না থাক, কেন জানি মনে হচ্ছে আপনাকে হাসাতে পারবো না। আমি যাই সিঙ্গারা নিয়ে আসি। আপনি কি লক্ষ্য করছেন আকাশের নীল রংটা কমে আসছে? মেঘ জমতে শুরু করেছে। বিকাল 4টার দিকে দেখবেন বৃষ্টি নামবে। মিরু কিছু বলল না, আকাশের দিকে তাকালো। আকাশে মেঘ জমতে শুরু করেছে। এই মেঘ দেখতে ভালো লাগছে না, মোটেও ভালো লাগছে না। ঘড়িতে 5টা বাজে। আকাশ মেঘে মেঘে কালো হয়ে আসছে। মিরু বলল, বলুন তো বৃষ্টি কখন নামবে? নাসির বলল, বলতে পারছি না, আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। মিরু বলল, আমি লক্ষ্য করেছি আকাশে যেদিন খুব মেঘ হয় সেদিন বৃষ্টি হয় না, তবে আজ হবে। বাতাসে বৃষ্টির গন্ধ চলে এসেছে। নাসির বলল, আর কতক্ষণ অপেক্ষা করতে চান? বৃষ্টি নামা পর্যন্ত অপেক্ষা করব। আমি আপনার সারাটা দিন নষ্ট করলাম, সরি। এক কাজ করুন, আপনি চলে যান। আমার একা অপেক্ষা করতে কোনো সমস্যা নেই। নাসির বলল, আপনার যদি একা অপেক্ষা করতে ইচ্ছা করে তাহলে অবশ্যই একা অপেক্ষা করবেন, আমি চলে যাব। সেরকম কোনো ইচ্ছা যদি না থাকে তাহলে অপেক্ষা করব। মিরু বলল, বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না, বৃষ্টি একটা ফোঁটা গায়ে পড়া মাত্রই আমি রওনা হব। নাসির বলল, আপনি মোটেও চিন্তা করবেন না, আমি লোক লাগিয়ে দেখেছি উনি কোথায় আছেন। সেই খোঁজ আজ রাতের মধ্যে বের করে ফেলব। মিরু জবাব দিল না, আকাশের দিকে তাকিয়ে থাকলো। নাসির বলল, সময় কাটানোর জন্য একটা মজার খেলা আছে, এই খেলাটা খেলবেন? আপনাকে দেখে মনে হচ্ছে আপনার সময় কাটছে না, ভেতরে ভেতরে আপনি ছটফট করছেন। খেলাটা খেলবেন? কি খেলা? আমি একটা শব্দ বলবো, শব্দটা শোনার সঙ্গে সঙ্গে আপনার মনে যে শব্দটা আসবে আপনি সেটি বলবেন। আপনার কাছে যে থেকে শব্দটা শোনার পর আমার মনে যা আসবে তা বলবো। এরকম চলতে থাকবে। শেষ হবে কখন? যেখান থেকে শুরু করেছি সেখানে পৌঁছানোর পর শেষ হবে। আসুন শুরু করি। আমি বলছি প্রথম শব্দ বৃষ্টি। বৃষ্টি শব্দটা শুনে আপনার মনে যে শব্দটা আসবে সেটা বলুন। মিরু। অশ্রু। নাসির। নদী। মেরু। নৌকার পাল। নাসের। নীল আকাশ। মেরু। আকাশে মেঘ। নাসের। ঝড়। মিরু। বৃষ্টি। নাসির বলল, খেলা শেষ। আমরা বৃষ্টি নিয়ে শুরু করেছিলাম, আবার বৃষ্টিতে ফিরে এসেছি। মিরু বলল, বৃষ্টি নামতেও শুরু করেছে, কয়েক ফোঁটা আমার গায়ে পড়েছে, চলুন যাওয়া যাক। মিরুর চোখ ভর্তি পানি। সে চোখের পানি আড়াল করার কোনো চেষ্টা করছে না। নাসির দুঃখিত গলায় বলল, ঐন্দ্রিলা, আপনি নিশ্চিত থাকুন, আমি আজ রাতের মধ্যে বাদশাহ সাহেবের খবর বের করব। পরিশিষ্ট।
মেয়েটির চেহারা অত্যন্ত মিষ্টি, চোখ বুদ্ধিতে ঝলমল করছে। সে এসেছে তার বিয়েতে আমাকে দাওয়াত করতে। আমি বললাম, তোমার নাম কি? মেয়েটি বলল, আমার 4টা নাম, মরিয়ম, মিরু, ঐন্দ্রিলা এবং ওই। আমি বললাম, 4 নামের মেয়ে আমি এই প্রথম দেখলাম। মেয়েটি বলল, 4টা নামের মধ্যে কোনো নামটা আমার সঙ্গে সবচেয়ে ভালো যায়? আমি বললাম, মরিয়ম নামটা সবচেয়ে ভালো যায়। মরিয়ম নামের মধ্যে কোমল একটা ব্যাপার আছে। তোমার মধ্যেও কোমলতা আছে। আমার মধ্যে কোনোই কোমলতা নেই। আমি খুবই কঠিন একটা মেয়ে। যাই হোক, আমি কঠিন না কোমল তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমার বিয়েতে কিন্তু আপনাকে আসতে হবে। শুক্রবারে বিয়ে। শুক্রবারে আপনি কোনো কাজ রাখতে পারবেন না। তোমার বিয়েতে আমাকে আসতে হবে কেন? কারণ আমার জীবনটা অবিকল আপনার লেখা একটা উপন্যাসের মতো। উপন্যাসে নায়িকা গোপনে একটা ছেলেকে বিয়ে করার জন্য কাজী অফিসে যায়। ছেলেটা কিন্তু আসে না। মেয়েটা কাঁদতে কাঁদতে ফিরে আসে। তার বিয়ে হয় অন্য আরেকজনের সঙ্গে। তার জীবন কাটে কাঁদতে কাঁদতে। উপন্যাসের কথা কি আপনার মনে পড়ছে? না। ছেলেটা আসে না কেন? ছেলেটা খুবই অসুস্থ ছিল। তার হয়েছিল হেপাটাইটিস বি। ডাক্তাররা সন্দেহ করেছিল তার লিভার সিরোসিস হয়েছে, এক ধরনের ক্যান্সার। কাজেই তার মনে হলো 2 দিন পরে সে মারা যাচ্ছে। এই অবস্থায় একটা মেয়েকে বিয়ে করে তার জীবন সে নষ্ট করতে পারে না। কাজেই বিয়ের দিন সে পালিয়ে গেল গ্রামে। এখন কি আপনার মনে পড়েছে? হ্যাঁ, মনে পড়েছে। উপন্যাসের নাম রোদনভরা এই বসন্ত। আমি বললাম, তুমিও কি সেই উপন্যাসের নায়িকার মতো অন্য একটা ছেলেকে বিয়ে করেছো? না, আমি অসুস্থ ছেলেটাকেই বিয়ে করেছি। তাকে গ্রাম থেকে ধরে আনা হয়েছে। আমার এক বন্ধু, নাসের নাম, উনি তাকে তার বাড়িতে গৃহবন্দী করে রেখেছেন। ইন্টারেস্টিং তো? অবশ্যই ইন্টারেস্টিং। আমাদের বিয়েতে আপনি উপস্থিত থাকবেন এবং উপন্যাসের শেষটা পাল্টে দেবেন। ছেলেটার অসুখ অবশ্যই সারিয়ে দেবেন। উপন্যাসের নায়ক নায়িকা যেন খুব সুখে জীবন কাটায়। তাহলে তো উপন্যাসের নামও পাল্টাতে হয়। মিলনায়ন্তক উপন্যাসের নাম রোদনভরা এই বসন্ত হতে পারে না। নাম পাল্টানোর দরকার নেই। আমি সারা জীবন কাঁদতে রাজি আছি, কিন্তু বাসাতকে হারাতে রাজি না। মেয়েটি কাঁদছে। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সুন্দর লাগছে দেখতে। আমি বললাম, আমার উপন্যাসের নায়ক সুন্দর ছবি আঁকতো। তোমার এই ছেলে বাসাত কি ছবি আঁকতে পারে? ঐন্দ্র চোখ মুছতে মুছতে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। তার চেহারা থেকে কান্না চলে গেছে। সে এখন আনন্দে ঝলমল করছে। এই মেঘ, এই রৌদ্র।